অনুচ্ছেদ 48(1) অনুযায়ী আপনারা মাননীয় সংসদ সদস্য এবং রাষ্ট্রপতি নির্বাচন করবেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে চলছে ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। আজই ফল ঘোষণার পর গ্যাজেট, কাল সন্ধ্যায় শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত। আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছে, যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। প্রধান শিরোনামটি শুনছিলেন। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। ৩৫ বছর পর আনন্দঘন উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা। তবে ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় স্বাধীনভাবে ভোটদানে অন্তরায় তৈরি হয়েছে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ভবিষ্যতে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মুহূর্ত। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্য তথা ভোটাররা। সিএসির আনুষ্ঠানিক ঘোষণার পর দুপুর 2টায় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান পছন্দসই প্রার্থীকে ভোট দেন। তারপরেই ভোট দেন রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাম বিনিময়ের পর সরকার ও বিরোধী দলীয় এমপিদের সাথে করেন কুশল বিনিময়। এরপর বিরোধী দলীয় নেতাও তার ভোটাধিকার প্রয়োগ করেন। সংসদ অধিবেশন কক্ষে হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে আনন্দঘন পরিবেশে ভোট উৎসবে মাতেন ভোটাররা। স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হয় এই ভোট। সংসদ সদস্য হিসাবে আমরা যথাযথ একজন ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি। সরকারি দল, বিরোধী দল সবাইকে, বাংলাদেশের জনগণ সবাইকে নিয়ে বর্তমান রাষ্ট্রপতি আগামী বাংলাদেশকে নিয়ে যেতে হবে। এটাই আমাদের ডেমোক্রেটিক চর্চার একটা যাত্রা ৩৫ বছর পরে। গণতান্ত্রিক ধারা যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। মাননীয় সংসদ সদস্য, এর আগে সকাল থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহায়ক কর্মকর্তাদের নিয়ে সংসদে আসেন, ভোটদানের প্রক্রিয়া বুঝিয়ে দেন। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলের বিরুদ্ধে ভোটদানের সুযোগ নেই ভোটারদের। এ নিয়ে ক্ষোভ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের আলোকে দ্রুতই সংবিধান সংশোধন হবে। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। ফলে এটাই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি, ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। ৩৪৯ জন ভোটার হলেও বিদেশে চিকিৎসাধীন থাকায় মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। এজন্য স্পিকারের কাছে আগেই চিঠি পাঠিয়ে অনুমতি নেন তিনি। দেশে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সব সমীকরণে এগিয়ে আছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধনের পর সাংবিধানিক ইস্যুতে আগের তুলনায় বেশ কিছু নতুন ক্ষমতা পাচ্ছে নয় রাষ্ট্রপতি।
আর এতে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই নতুন ইতিহাস রচনা করার সুযোগ থাকছে দেশের 23তম রাষ্ট্রপতির হাতে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমরা জাতীয় সংসদ ভবনে যাচ্ছি। সেখানে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। এ ব্যাপারে সহকর্মী ফয়সাল মাহমুদ খোঁজ খবর রাখছেন। ফয়সাল, ভোট গ্রহণের সময় তো শেষের দিকেই বলা চলে, কখন নাগাদ গণনা শুরু হবে সেটি জানাবেন এবং ফল ঘোষণা কখন হতে পারে? যদিও আমরা জেনেছি যে ফল গণনার পরে অনানুষ্ঠানিকভাবেই ফল ঘোষণা করা হবে। বৃষ্টি, আপনি জানেন যে আজকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে, সে দুপুর 2টা থেকে। যেহেতু এখন গড়িতে বাজে 4টা, এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে 2 ঘন্টা শেষ হয়েছে। প্রায় 350 বা 349 জন সংসদ সদস্য তারা প্রত্যেকেই ভোট দেবেন। ইতিমধ্যে আপনি জানেন যে 2টার পরপরই যখন ভোটদানের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার পরপরই প্রথম ভোট দিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তার পরপরই সংসদের যিনি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তিনি ভোট দিয়েছেন। তার পরপরই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিয়েছেন। এর পরপরই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন। এর পরপরই সকল সংসদ সদস্যরা তারা একে একে ভোট প্রদান করেছেন। তো সেই ভোট প্রদান প্রক্রিয়া এখনও পর্যন্ত চলছে। সেখানে সরকারি দলের যে সংসদ সদস্যরা রয়েছেন কিংবা বিরোধী দলের সংসদ সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের মত প্রকাশ করবেন। যদিও এই মত প্রকাশ নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে কিছুটা আক্ষেপ রয়েছে, কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেমনটি বলছিলেন যে একটি গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, তবে মত প্রকাশের যে স্বাধীনতা দরকার সেই স্বাধীনতা কিন্তু এই নির্বাচনে নেই বলে তারা অভিযোগ করেছেন। যেহেতু তারা বলছেন যে এই 70 অনুচ্ছেদের আওতার মধ্যে থেকেই এই নির্বাচন হচ্ছে, ফলে এই 70 অনুচ্ছেদ কার্যকর রেখে কেউ কিন্তু স্বাধীনভাবে সংসদ সদস্যরা বিশেষ করে তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন না। কারণ এই 70 অনুচ্ছেদে বলা আছে যদি তারা তাদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য বিপক্ষ পার্টিকে বা তাদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। ফলে এই জায়গা থেকেই মূলত বিরোধী দলের কিছুটা অভিযোগ রয়েছে এবং তারা যেমনটি বলছিলেন যে 70 অনুচ্ছেদটি মূলত সংসদ অধিবেশনের জন্য প্রযোজ্য হবে, যেটি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছিলেন যে সংসদ অধিবেশনের জন্য 70 অনুচ্ছেদটি কার্যকর হবে, যেহেতু এই নির্বাচনটি একটি বৈঠকের মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু এখন সংসদ অধিবেশন চলছে না। যার কারণে তিনি বলছেন এই নির্বাচনে সংসদ 70 অনুচ্ছেদের যে প্রয়োগ সেটি হবে না। ফলে তিনি সকল সংসদ সদস্যদেরকে তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যদিও এটা নিয়েই সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিগত সরকার যেহেতু এই 70 অনুচ্ছেদটি কাটছাট কিংবা বাতিল করেনি, ফলে তারা তাদের যে বিদ্যমান যে সংবিধান বা বিদ্যমান যে ধারা সেই ধারায় তারা মূলত এই রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একটি কথা স্পষ্ট করেছেন, তিনি বলেছেন আগামী রাষ্ট্রপতি নির্বাচনে এই 70 অনুচ্ছেদ যেটি জুলাই সনদের আলোকে সেটি সংস্কার করে পরবর্তী নির্বাচনে হয়তো মুক্ত যে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হওয়ার যে প্রক্রিয়া সেটির জন্য তারা কাজ করবেন বা সেটিকে তারা সেই পর্যায়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে যেহেতু ভোট গ্রহণ চলছে সেখানে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনও সেখানে রয়েছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে মূলত আজকের এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা হয়েছে। সেহেতু নির্বাচন আর ঘণ্টাখানেক পরেই নির্বাচনের যে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে টাইমলাইন সেটি শেষ হবে। তারপরই মূলত নির্বাচনের ফল গণনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং ঠিক 7টার দিকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং পরবর্তীতে সেটি নির্বাচন কমিশন থেকে গ্যাজেট আকারে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং তার পরবর্তীতে বাকি যে আনুষ্ঠানিকতা রয়েছে রাষ্ট্রপতির শপথ কিংবা সেগুলো পর্যায়ক্রমে হবে। তবে যেহেতু আজকে 5টা পর্যন্ত নির্বাচন আরও 1 ঘন্টা বাকি রয়েছে, ফলে এই 1 ঘন্টা পরপরই মূলত সকল ভোট গণনা শুরু হবে এবং
তারপরেই মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ভোট গণনার রেজাল্ট জাতির উদ্দেশ্যে তারা প্রকাশ করবেন। তো এই ছিল এখান থেকে বৃষ্টি। বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। দর্শক, চলছে 23তম রাষ্ট্রপতি নির্বাচন এবং আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে ইতোমধ্যে স্টুডিওতে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক মারুফ মল্লিক। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। দীর্ঘ 35 বছর পরে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি মনোনীত যিনি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে এবং ধরে নেওয়া যায় তিনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। সেক্ষেত্রে এই নির্বাচন কি কেবলই আনুষ্ঠানিকতা নাকি এর বাইরে কোনো বিশেষ দিক আছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আমাকে আজকের এই আপনাদের সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেমনটা বললেন যেটা আনুষ্ঠানিকতা কিনা, দেখেন এই যে আমরা যেটা দেখলাম খবরে যে বিরোধী দলের পার্লামেন্ট মেম্বাররাও ভোট দিচ্ছেন, তারাও দাবি দাওয়া করছেন। নাহিদ ইসলাম কিছুটা দ্বিমত পোষণ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তর দিলেন। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য না? একটা যদি আজকে এই নির্বাচনটা না হতো আমাদের রাষ্ট্রপতি পদে, তাহলে একটা মেরে প্রাণহীন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নতুন একজন রাষ্ট্রপতিকে পেতাম। তো 35 বছর পর নির্বাচন হচ্ছে। গতকালকেও আমার 2-1 পার্লামেন্ট মেম্বারের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। তারাও খুব এক্সাইটেড ছিলেন যে রাষ্ট্রপতি পদে ভোট দেবেন। তারাও জানেন কে জিতবেন, কিন্তু এই যে ভোট দেওয়ার যে একটা চর্চা বা প্র্যাকটিস, ওনারা জানতে চাচ্ছিলেন কিভাবে ভোট দিব, কোন প্রক্রিয়ায় ভোট দিব। ওনারা জানেন যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা ভোট দিতে পারবেন না, কিন্তু এই যে নির্বাচন নিয়ে যে একটা আগ্রহ, গণতন্ত্রে আমি মনে করি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি বিশেষ করে বিরোধী দলকে ধন্যবাদ দিতে চাই যে তারা জানেন যে নিশ্চিত পরাজয়, তারপরেও তারা একজন প্রার্থী দিয়েছেন, ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট নিয়ে কথা বলছেন। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো গণতন্ত্র এগিয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক গতানুগতিকতা নয় বা আনুষ্ঠানিকতা না, একটা ভালো গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্রপতিকে পেতে যাচ্ছি। সেটি তো নিশ্চয়ই। এবং যেহেতু আপনি বলছিলেন যে অনেক বছর পরেই তো রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, অনেকে জানেও না যে আসলে কিভাবে এই নির্বাচনে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে হবে। আমরা শুরুতেই দেখেছিলাম এম নাসির উদ্দিন তিনি সবার জন্য ব্রিফ করছিলেন যে কিভাবে এটি হবে। তো একটি বিষয় আপনি বলছিলেন যে দলের বাইরে ভোট না দেওয়ার যেই সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, কি মনে হয় এটি কি প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের চ্যালেঞ্জ? না, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের চ্যালেঞ্জ না। ধরেন 70 অনুচ্ছেদ নিয়েই তো কথাটা হচ্ছে। এখন আমাদের দেশের যে সরকারের ব্যবস্থাগুলো কিন্তু সরকারগুলো দুর্বল হয় কম্পারেটিভলি, কারণ আমাদের দেশের সরকারের স্টেবিলিটি বা সরকারের শক্তি অর্জনে ইন্টারনাল পলিটিক্সের পাশাপাশিও এক্সটার্নাল পলিটিক্স বা বাইরের রাজনীতির অনেক কিছুর একটা প্রভাব থাকে। তো 70 অনুচ্ছেদের ধরেন যেটা জুলাই সনদে বলা আছে যে কিছু কিছু বিষয় ছাড়া অনাস্থা ভোট বা প্রতিরক্ষা বা এরকম অর্থ বিল এরকম কিছু বিষয় ছাড়া বাকি বিষয়ে তারা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতির পদে হয় কি, আপনি যখন সরকার পরিচালনায় যাবেন সবাইকে কিন্তু ইনলাইন হতে হয়। হ্যাঁ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এনারা যদি একসঙ্গে কাজ করতে না পারেন তাহলে সরকারের সেই সামর্থ্যের পুরোটুকু তারা প্রয়োগ করতে পারেন না। তো সেই জায়গায় আমি মনে করি রাষ্ট্রপতি পদে নির্বাচনেও 70 অনুচ্ছেদের বহাল থাকা উচিত। কারণ পাকিস্তানের উদাহরণ দিতে পারি, সেই জায়গায় রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু এই 70 অনুচ্ছেদের মতো কোনো আইন ছিল একটা, বাদ দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু হর্স ট্রেডিং বেড়ে যায় পার্লামেন্টে এবং আপনারা দেখেছেন যে ইমরান খানের সরকারের কি পরিণতি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাষ্ট্রপতি পদে 70 অনুচ্ছেদের পরিবর্তন না করে অন্যান্য ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীন থাকবেন, কিন্তু কিছু 5-6টা বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এই 70 অনুচ্ছেদের মতো একটা নিয়ম বহাল রাখা উচিত, অন্তত আমাদের দেশে একটা সরকারের স্থায়িত্ব দেওয়ার জন্য, একটা শক্তি অর্জনের সময় সুযোগ দেওয়ার জন্য। আর যেই কথাটা বারবার আমার এখানে বলা হয় কি আমাদের দেশে যে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতা নেই, ক্ষমতার ভারসাম্য আনা উচিত। এইখানে কিন্তু আপনি যদি সুশাসন আনতে চান, এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এনে সুশাসন করা যাবে না। আপনি রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা বাড়িয়ে দিলেন, যখন তখন উনি হস্তক্ষেপ করতে পারবে সরকারের ভিতরে, এতে কিন্তু আরো ক্যাওটিক পরিস্থিতি তৈরি হবে। তাহলে আমাদের আসলে আমি যে কথাটা বারবার বলি, আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে, যে আমাদের সরকার পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা যদি সেইটা করতে পারি তাহলে যে আমাদের যে সংকটগুলো হয় রাষ্ট্র পরিচালনায় বা মূলত সাংবিধানিক নিয়োগে যে সংকটগুলো হয় সেই সংকটগুলো আর হবে না। ধরেন আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা ধরেন ইনস্টিটিউশনাল রিফর্মের পার্ট হিসেবে অ্যান্টি কারাপশন
কমিশন গঠন করা হয়েছিল, সেটা সাংবিধানিক পদ, এবং সেইখানে কিন্তু সরাসরি সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নাই বাই কনস্টিটিউশন। কিন্তু আমাদের এসিসি কি খুব বেশি সক্রিয় হয়েছে বা কার্যকর হয়েছে? তাইলে কি এসিসিরই তো স্বচ্ছতার অভাব আছে, এসিসি তো অ্যাকাউন্টেবল না, আমাদের কাছেও না, সরকারের কাছেও না। তো আমি মনে করি আসলে 70 অনুচ্ছেদ নিয়ে খুব বেশি থাকা উচিত, পার্লামেন্ট মেম্বারদের স্বাধীনতা থাকা উচিত, কিন্তু ওভারঅল যদি আমরা সুশাসন আনতে চাই, মানে যেই জন্য আমরা বারবার গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আমরা যুক্ত হই, যে কেন একটা কল্যাণমূলক স্বাধীন একটা মানে গ্রহণযোগ্য রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য, তার জন্য আসলে আমাদেরকে ওই যে আমি যেটা বলছি বারবার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 70 অনুচ্ছেদের কথা যেহেতু আসেই বারবার, কারণ বিরোধী দলীয় যিনি চিফ হুইপ আছেন তিনিও আসলে এটি নিয়ে বলেছেন 70 অনুচ্ছেদ বহাল থাকায় হয়তো ভোট ব্যাংকের যে বিষয়টা কম বেশি হতে পারে। তবে সালাউদ্দিন আহমদ একটি কথা বলেছেন যে এই নির্বাচনের পরে 70 অনুচ্ছেদে পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে কি মনে হয়, কোনো কোনো বিষয় কি সাংঘর্ষিক হয়ে যাবে? না, সাংঘর্ষিক না। সব দল যদি একসঙ্গে বসে একমত হয়ে, যদি ওনারা যেটা সংবিধান সংশোধন কাউন্সিল একটা বা কিছু একটা করবেন, কমিটি করেছেন সম্ভবত, ওটাতে যদি সব দল একসঙ্গে মিলে বসে একটা সিদ্ধান্তে আসে যে 70 অনুচ্ছেদের এই বিষয়গুলোতে আমরা পরিবর্তন আনতে চাই, বা এই জায়গায় পার্লামেন্ট মেম্বাররা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবে, আমার মনে হয় না সাংঘর্ষিক হবে। কিন্তু আমি যেটা বললাম যে কিছু আপনার পার্টিকুলার ইস্যুতে কিন্তু আসলে 70 অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ রাখা ঠিক হবে বলে আমি মনে করি না। কারণ ওই যে অনাস্থাভোট, প্রতিরক্ষা বিষয়, অ্যান্ড আপনার বাজেট, অর্থ বিল, এবং আমি মনে করি রাষ্ট্রপতি নির্বাচন, এখানে আমার মনে হয় না যে, কারণ রাষ্ট্রপতি যদি সরকারের সঙ্গে একীভূত না হয়, একই সমান্তরালে কাজ না করে, আপনার মনে হয় খেয়াল আছে 1996 সালে কিন্তু একবার একটা সামরিক অভ্যুত্থান হতে শুরু করেছিল। ওই সময় কিন্তু আব্দুর রহমান বিশ্বাস খুব শক্ত হাতে ভূমিকা পালন করেছিল। তো ওই সময় আব্দুর রহমান বিশ্বাস যদি অন্যদিকে যেতেন তাহলে কিন্তু আমরা আরেকটা সামরিক সরকার পেয়ে যেতাম। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই জায়গাটা একটু আমাদের সতর্ক থাকা উচিত, কারণ আমাদের গণতন্ত্র এখনো অতটা শক্তিশালী হয় নাই। আমাদের গণতন্ত্রের ভিতরে নানা ধরনের ইন্টারফারেন্স আছে, নানা শক্তি বাইরে থেকে হস্তক্ষেপ করার চেষ্টা করে, ভিতরের শক্তি বাইরের শক্তিও। সেই জায়গায় আমাদের সতর্ক, কেয়ারফুল থাকতে হবে। একটি বিষয় আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যেই ক্ষমতা, তাতে ভারসাম্য এখনো আসেনি। কারণ আমরা সবসময় যেমনটি দেখে আসছি যে রাষ্ট্রপতি আসলে থাকেন ঠিকই, ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বা প্রায়োগিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটি দরকার কিনা? কারণ ভারসাম্য যদি না থাকে, শুধুমাত্র একটি পদেই রাষ্ট্রপতি থাকলেন কিন্তু তার ক্ষমতার কোনো প্রায়োগিক ক্ষেত্রে শুধুমাত্র সাইন কিংবা সিগনেচারেই সীমাবদ্ধ থাকলো, সেটি কি মনে হয় কি দরকার এক্ষেত্রে? এটা আসলে আপনাকে তখন বিবেচনা করতে হবে যে আপনার শাসন ব্যবস্থা কীরকম। আমরা তো সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে আছি, এইখানে আসলে প্রেসিডেন্টের খুব বেশি ক্ষমতা থাকার সুযোগও নেই। আপনি ব্রিটেনে দেখেন রানী আছেন, উনি কিন্তু একটা অলংকারিক পদ, বা জার্মানিতে দেখবেন একজন প্রেসিডেন্ট আছেন, তার নাম জানেন না সম্ভবত, কারণ উনি আসলে খুব বেশি বাইরে আসেন না, কার্যকলাপে আসেন না। আমেরিকা থেকে আবার বিষয়টা না, আমেরিকাতে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, ওইখানে প্রেসিডেন্ট হচ্ছে আপনার সর্বময় ক্ষমতার অধিকারী, এক্সিকিউটিভ যে বিভাগ, নির্বাহী বিভাগের সর্বোচ্চ উনি। এখন আমাদের দেশে যেহেতু সংসদীয় পদ্ধতি, আমাদের দেশে নির্বাহী বিভাগের সর্বোচ্চ আছে প্রধানমন্ত্রী। এখন রাষ্ট্র পরিচালনায় যিনি থাকবেন তাকে তো আপনার ক্ষমতা দিতে হবে। আপনি রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে ক্ষমতার ভারসাম্য আনতে পারবেন না। এটা আমাদের দেশে একটা কিন্তু অনেক দিন ধরে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হোক, ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য কখন আসবে? যখন আপনি এম্পাওয়ার্ড হবেন। আপনি প্রধানমন্ত্রী বা আপনার যে ক্যাবিনেট থাকবে বা আপনার যে জনপ্রতিনিধি থাকবে, তাকে যখন আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থায় নিতে বাধ্য করতে পারবেন, তখন ক্ষমতার ভারসাম্য আসবে। এখন রাষ্ট্রপতিকে যদি আপনি ক্ষমতা দেন, ওনাদের মধ্যেই তো ক্ষমতা ভাগাভাগি হচ্ছে। আপনি বাইরে থেকে বিবেচনা করেন, ধরুন আপনি বাইরে থেকে একটা বক্সকে দেখছেন, তো বক্সের ভিতরে যদি আমরা সরকারটাকে যদি বক্স হিসাবে বিবেচনা করি, ওই বক্সের ভিতরে যারা আছে একজনের হাত থেকে আরেকজনের হাতে ক্ষমতা যাচ্ছে, আপনার হাতে তো ক্ষমতা আসতেছে না। আমি মনে করি ক্ষমতার ভারসাম্য আনতে হলে আমাদের টোটাল যে শাসন ব্যবস্থা, এই যে আমাদের যে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, ঢাকা কেন্দ্রিক, বা আমাদের সংসদ হচ্ছে সবচেয়ে ক্ষমতার অধিকারী। দেখেন আপনার বাড়িতে কি হবে, আপনার বাড়িতে উন্নয়ন, আপনার গ্রামের বাড়ি আর কি, গ্রামের বাড়ি বা আপনার ওই অঞ্চলে উন্নয়ন কীরকম হবে? আপনার কি স্কুল দরকার, না হাসপাতাল দরকার, নাকি স্টেডিয়াম দরকার, নাকি রুটস অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্ট দরকার, ব্রিজ দরকার? আপনি জানেন না, বলতে পারেন না। আপনার যে প্রতিনিধি, উনি পার্লামেন্ট থেকে যে সিদ্ধান্তটা পায়, আপনি মাঝে মাঝে মজার একটা সংবাদ দেখবেন যে নদীর উপর ব্রিজ হয়েছে, দুই পাশে রাস্তা নাই। আমরা এরকম সংবাদ দেখি না, নিজেরাই প্রচার করি। ওইটা কেন হয়? কারণ গ্রামের লোকজন ওই রাস্তাটি আদৌ চেয়েছেন কিনা,
বা ওইদিকে আগে কানেক্টিং ওই ব্রিজটা আসলে দরকার কি দরকার কিনা? হ্যাঁ, আমরা এই আলোচনায় ফিরবো। জনাব মারুফ মল্লিক, আপনি আমাদের সাথে তো আছেন, আমরা কিছু খবর দর্শকদের জানি, আবার ওই আলোচনায় ফিরবো। দর্শক শুনছিলেন আপনারা, এবং যেমনটি জানেন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি এখনো চলছে, কিছুক্ষণের মধ্যেই সেটি সম্পন্ন হবে এবং বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে গত 24 জুলাই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আজ দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দুপুর 2টা থেকে শুরু হয়েছে। এই ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত চলবে। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একের পর এক অব্যবস্থাপনার তথ্য সামনে আসছে। অভিযোগ, আবাসিক ভবনে গাদাগাদি করে একাধিক হোটেল গড়ে উঠেছিল। ছিল সরু সিঁড়ি, অপর্যাপ্ত বাতাস চলাচল এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি। এ ঘটনায় হোটেলের লিজধারী আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মালিক বীরেশ্বর মিত্র, যিনি এখনও পলাতক। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় দফতরের খুব কাছাকাছি এই দুর্ঘটনাস্থল, কিন্তু তা সত্ত্বেও এত ক্ষয়ক্ষতি কিভাবে, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ময়নাতদন্তের পর নিহত বাংলাদেশিদের মরদেহ আজ সন্ধ্যায় দেশে ফেরত পাঠানো হতে পারে। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চলছে পুলিশের অভিযান। হোটেল শিখাইনের মালিকের খোঁজে অভিযানের সময় গ্রেফতার করা হয় আবু জাফর নামের একজনকে। পুলিশের অভিযোগ, হোটেলটি লিজ নেওয়া হয়েছিল তার নামেই। আটক করা হয়েছে আরও দুজনকে, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ দল সিট। কর্তৃপক্ষ বলছে, মির্জা গালিবি স্ট্রিটের 5তলা ভবনটিতে চলছিল একাধিক হোটেল এবং অতিথি নিবাস। অভিযোগ, ভবনের ভেতরে ছোট ছোট ঘর তৈরি করে গাদাগাদি করে অতিথিদের রাখা হতো, যেখানে শিখাইনের জন্য ব্যবহার করা হচ্ছিল 1100 বর্গফুটের মতো জায়গা। অভিযোগ রয়েছে, এই জায়গার মধ্যেই তৈরি করা হয়েছিল 5টি খুপড়ি ঘর। অর্থাৎ থাকার জায়গা বৃদ্ধি করতে গিয়ে কমে গিয়েছিল চলাচলের জায়গা। আর আগুনের সময় এই ধরনের সংকীর্ণ কাঠামোই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। প্রাথমিক তদন্তে সরু সিঁড়ি, সীমিত বের হওয়ার পথ এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ঘাটতির মতো বিষয় সামনে এসেছে। অনেক কক্ষে জানালাও ছিল না। হোটেল ব্যবসায়ীদের সাথে একাংশের পুলিশের নেক্সাস আছে। আপনারা জানেন যে নিউ মার্কেট থানার পুলিশ এখানে পোস্টিং পাওয়ার জন্য তদবির করে। শুধু তাই না, সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এতগুলো ঘটনা ঘটলো, তারাপীঠ হলো, এখানে হলো, তার আগে আরো 2টো ঘটনা ঘটলো। যে ঘটনাই ঘটছে, বর্তমান সরকার তারা বলছেন যে ববি হাকিম এর জন্য দায়ী। যারা আসবে অতিথি দেবভাব, তাহলে তার জন্য আমরা এখানে কি ব্যবস্থা করেছি? তাহলে আমাদের পর্যটন দপ্তর, আমাদের পুলিশ দপ্তর, আমাদের অগ্নি নির্বাপক দপ্তর, আমাদের পুরসভা, তারা কি ব্যবস্থা নিয়েছে যে কেউ যদি রামপুরহাটে যায়, কেউ যদি আমাদের এখানে আসে, তাহলে কলকাতায়, তাহলে সে আগুনে দগ্ধ হয়ে কেন মরবে? এদিকে আহত বাংলাদেশিদের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের পর চলছে ময়না তদন্তের কাজ। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে বৃহস্পতিবারই তাদের মরদেহ দেশে পাঠানো হতে পারে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতা, এখানকার স্থানীয় প্রশাসন, এখানকার হাসপাতাল সমূহে সকালবেলায় খোঁজ খবর নেওয়া হয়েছে যে সেখানে কেউ আছে কিনা। এমনকি আমাদের ডেপুটি হাইকমিশনার স্যার নিজেও হাসপাতালে গিয়েছেন কোনো কেউ আহত বা এরকম কিছু আছে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। তো এরপর থেকে আমরা কলকাতা পুলিশ এবং নিউ মার্কেট থানায়, এখানে যেহেতু ঘটনাটা ঘটেছে, এখানকার প্রশাসনের সাথে আমরা নিবিড় যোগাযোগ রেখেছি। এদিকে দুর্ঘটনার পর কলকাতা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের নজর এসেছে আশেপাশের আরও হোটেল এবং রেস্তোরাঁ। নিরাপত্তা বিধি নিয়ে প্রশ্ন ওঠায় একাধিক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। রাজ্য জুড়ে হোটেল এবং অতিথি নিবাসে অগ্নি নিরাপত্তা অডিটের উদ্যোগ নেওয়া হচ্ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগুনের ঘটনায় প্রয়োজনীয় সবকিছু করবে ভারত সরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনারের সাথে কলকাতার হোটেলে বিস্ফোরণের বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের দাওয়াত দিয়েছেন ভারতীয় হাইকমিশনার এবং তাদের প্রত্যাশা এই নয়াদিল্লি সফর করবেন সরকার প্রধান। যদিও সেই সফরের অনুকূল পরিবেশ নিয়ে এখন
এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলেও স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে বাংলাদেশে এসে ভালো লাগছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, এটাই তার দেশ। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। জ্বালানি সংকট আর বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে বাংলাদেশ। মোট সক্ষমতার 30 থেকে 40% ব্যবহার করতে পারছে কারখানাগুলো, আর এতে করে বিপুল রফতানির অর্থ বিনিয়োগ হাতছাড়া হচ্ছে। সকালে এক সেমিনারে পর্যবেক্ষণ জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। ব্যবসায়ীরা এ সময় বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট চললে সোলারে যাওয়ার বিকল্প থাকবে না। তারপরও সব পোশাক কারখানায় এই বিনিয়োগে অন্তত 1 বছর সময় লাগবে। পোশাক কারখানার ছাদে সোলার ব্যবহারের চর্চা খুব বেশি দিনের না। এই মুহূর্তে গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় 900 গার্মেন্টসে সৌরবিদ্যুৎ কাজে আসে। এখান থেকে মিলছে মোট চাহিদার মাত্র 3 ভাগ। এর মধ্যে অনেক কারখানা ক্যাপেক্স সিস্টেমে রুফটপ সোলারের সুবিধা নিজেরাই নিচ্ছে, কেউ আবার ছাদে সোলার স্থাপনের অনুমতি দিয়েছে তৃতীয় কোনো কোম্পানিকে। বৃহস্পতিবার এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি জানায় 3320টি পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন করলে 1700 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আর পোশাক ও বস্ত্র খাতে মোট 2800 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ দরকার 12,500 কোটি টাকা। আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি, যারা এখনই যেতে পারে। কিন্তু এর বাইরে আরো প্রায় 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। এবং কিন্তু এর বাইরে আরো বড় ইন্টারভেনশন দরকার। এরকম প্রায় 430 বা 440টা ফ্যাক্টরি রয়েছে যাদের বড় রকমের ইন্টারভেনশন সাপোর্ট দরকার। এ সময় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ভোগান্তির কথা জানান ব্যবসায়ী নেতারা। অন্যদিকে গবেষকদের দাবি, প্রণোদনা দিলে শিল্পে বিদ্যুতের চাহিদার বড় অংশ সোলার থেকে মেটানো সম্ভব। আমাদেরকে যে 2023 সালের ফেব্রুয়ারিতে যে আপনারা যে অলমোস্ট 11 টাকা থেকে যে 30 টাকা এখন 31.5 টাকা করে আমরা দিচ্ছি, এই টাকাটা যে নিলেন আনইন্টারাপ্টেড দিবেন বলে, আমরা তো আনইন্টারাপ্টেড পেলামই না, বরং আরো ভয়ঙ্কর সিচুয়েশনে এসে পড়লাম। নিটিং, ডাইং, ওয়াশিং এই প্ল্যানগুলো যখন আমাদের চলমান থাকবে তখনই কিন্তু আমাদের আরএমজি গুলো সচল থাকবে। গতকালকে আমি অনেকগুলা ফোন পেয়েছি যারা আমার আরএমজির মালিক, তারা বলতেছে যে ভাই কি করব, আমার তো কাপড় তো নাই, আমি শিলাবো কি, তাহলে আমি লে অফ করে দিব এখন, বা আমি এই মাস কিভাবে চলবো বা আগামী মাস কিভাবে চলবো। যে অপেক্সে এই মডেলে করবে সে যদি অতটুকু আউটপুট না পায়, বাজে প্যানেল দিয়ে আর বাজে ইনভার্টার দিয়ে, তারই তো লস হবে। তো সরকার এর মধ্যে ঢোকার কি দরকার? এ সময় সরকারের প্রতিনিধিরা জানান, সৌরবিদ্যুৎ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কলের প্রতিনিধি কিন্তু বললেন যে ওনারা যে ফাইন্যান্সিংটা করেন সেটা এতটা জটিল না যতটা মানুষ বলছে। আবার আপনারা সবাই বলছেন যে না, ফাইন্যান্সিংটা মানে এটা টাফ, এটাতে আরো ইজি করতে হবে, আরো ইজি করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোর সাথে ব্রিজ মেকিং এর বা অ্যাওয়ারনেসের কিছু আসলে আমাদের গ্যাপ আছে। আপনি যখন নিজের প্রোটেকশন সিস্টেমটা যদি না থাকে, আপনার কোনো কারণে আপনার প্রবলেমের কারণে যদি আমার নেটওয়ার্ককে ডিস্টার্ব করে, তাহলে আমার নেটওয়ার্ক ফেল করবে। যাতে করে এই যে ডিজাইনটা, আপনি যদি আপনার প্রোটেকশন সিস্টেম সহকারে ডিজাইনটা দেন, তাহলে আমরা কিন্তু সাথে সাথেই অনুমোদন দিই। না তো বাকি আমরা প্রোটেকশন সিস্টেমটা জানতে চাই। গবেষকরা বলছেন, ব্যাংক ঋণের সুদ হার 10.5% হলে পোশাক কারখানার ছাদে সোলার বসাতে আরও বিনিয়োগ আসবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমরা রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আরও আলোচনা করব। আপনারা যেমনটি জানেন, আমাদের সাথে রাজনীতি বিশ্লেষক মারুফ মল্লিক যুক্ত আছেন যমুনা স্টুডিওতে। কিছুক্ষণ আগেও তার সাথে আমরা আলোচনা করছিলাম। আরও একবার ফিরছি আপনার কাছে। আমরা যেহেতু এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গেই কথা বলছিলাম, যেহেতু পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত, তিনি রাষ্ট্রপতি পদে আসার পর কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? জি, আমি একটু প্রথমে বলে নেই, আমার মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের যে 71 থেকে যদি আমরা পলিটিক্যাল হিস্ট্রিটা বিবেচনা করি, অন্যতম ভদ্র এবং সজ্জন একজন মানুষ। আর ওনার দীর্ঘ রাজনৈতিক পথ চলা আছে। উনি ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতিতে ঢুকেছেন, তারপরে উনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, মানে স্থানীয় সরকারে ছিলেন, তারপরে পার্লামেন্টে এসেছেন
মন্ত্রী হয়েছেন, দলের গুরুত্বপূর্ণ দ্বিতীয় শীর্ষ পদে গিয়েছেন, এখন রাষ্ট্রপতির পদে যাচ্ছেন। তাহলে পরে ওনার এই যে দীর্ঘ পলিটিক্যাল জার্নি, এটা থেকে আমরা খুব ভালোভাবেই আশা করতে পারি যে অন্তত রাষ্ট্রপতি পদে গত 17-18 বছর আমরা যাদের দেখেছি তার থেকে ভালো কিছু আসবে বলে আশা করা যায়। অন্তত তার কাছ থেকে এটা প্রত্যাশা করাটা খুবই স্বাভাবিক, যে আচার ব্যবহার বা হয় কি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার মতামতটা অন্তত দিয়ে। সেটা কার্যকর হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়। সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমি মনে করি। সেক্ষেত্রে কি মনে হয় সংবিধান সংস্কারে প্রভাব ফেলতে পারবেন তিনি? আমার ধারণা উনি পারবেন। উনি নিজেও তো 31 দফা প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন বিএনপির যখন মহাসচিব ছিলেন, এবং সেই জায়গায় তো আপনার বেশ কয়েকটি সংস্কারের প্রস্তাব তো বিএনপি আগেই দিয়েছে। এই 31 দফার আগেই, জুলাই সনদের আগেই তো 31 দফা নিয়ে মানুষ জনগণের সামনে হাজির হয়েছে, এবং এইটার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে এটা বিএনপি দিয়েছে বটে, কিন্তু এটা বিএনপির নিজস্ব কর্মসূচি বলে ঠিক বলা যাবে না। তাদের যে এলাই ছিল, পলিটিক্যাল এলাই ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের সঙ্গে কথা বলেছে, কিছু কিছু জায়গায় তারা ওই সময় ঠিক একটা মানে শোষণমূলক বা এক ধরনের ভয়ের পরিস্থিতিতেও তারা যারা স্টেক হোল্ডার ছিল, সাধারণ মানুষজনের সঙ্গে কিছু ফিডব্যাক নিয়ে কথাবার্তা বলে নিজস্ব পরিসরে কিন্তু এটা তৈরি করেছে, এই যে 31 দফা। তো এটা ঠিক পুরোপুরি বিএনপির বলা যাবে না, এটা অনেকটা জনগণের, এবং সেইটা তারা বাস্তবায়ন করবে সংস্কারের জন্য। এবং সেই জায়গায় আমি মনে করি যে রাষ্ট্রপতির পদে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, কারণ 31 দফাতেই কিন্তু ক্ষমতার ভারসাম্যের কথা আছে, এবং সেটা যদি বিএনপি কার্যকর করে তাহলে রাষ্ট্রপতি অটোমেটিক্যালি কিছু ক্ষমতা পেয়ে যাবেন, এবং সেই জায়গায় উনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আমি অন্তত তার যে রাজনৈতিক জার্নি দেখেছি সেটা থেকে। ইতিহাস তো আসলে তাই বলে, এবং তার লম্বা একটি ক্যারিয়ার, দলের জন্য সে অনেক কিছু করেছে। গতকালকে আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে এই দলের সাথে তার শেষ যে সভাটি ছিল, বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। একটি বিষয় আমি একটু জানতে চাই, সাধারণত দেখা যায় যে দলের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, এটি কি প্রশাসনিকভাবে জরুরি কিছু? না, দলের সঙ্গে যারা জড়িত তাদেরকেই রাষ্ট্রপতি করা উচিত। আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক পদ না। উনি যখন কালকে থেকে শপথ নেবেন উনি কিন্তু কোনো দলের থাকবেন না, সবার হয়ে যাবেন। কিন্তু এই রাজনৈতিক দল থেকে যদি না আসে, রাজনৈতিক অভিজ্ঞতার একটা বিষয় আছে, আপনার নানা ধরনের সংকট আসতে পারে সামনে, সেই জায়গায় সংসদ, পার্লামেন্ট অনেক কিছুই বিবেচনায় নিয়ে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রপতি পদে একজন রাজনৈতিক নেতাকেই আনা উচিত। আমি আবার ওই উদাহরণটা বলবো যে আব্দুর রহমান বিশ্বাস রাজনীতি থেকে এসেছিলেন বলেই কিন্তু 96-এর সামরিক অভ্যুত্থানটা উনি আটকে দিতে পেরেছিলেন। ওনার জীবনও কিন্তু ওই সময় বন্দুকের মুখেই ছিল, কিন্তু উনি তার রাজনৈতিক অভিজ্ঞতার, সাহস এবং বুদ্ধি দিয়ে কিন্তু মোকাবেলা করেছেন। আবার বিপরীতে দেখেন যখন 1/11 হলো, ইয়াজউদ্দিন আহমেদ শিক্ষকতা থেকে এসেছিলেন, উনি কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে পারেন নাই, যার ফলাফল কিন্তু আজকের এই ফেসিবাদ আমরা যেটা মোকাবেলা করেছি গত 17 বছরে। তো সার্বিক বিষয় বিবেচনা করে আমার কাছে মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তি যদি রাষ্ট্রপতি হন এটা খুবই ভালো হয় রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য। তবে তাকে দলকানা হয়ে যেতে হবে না। উনি যে শপথটা নিয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল ভুল করতেই পারে। এখন গত 17 বছরে শেখ হাসিনা যে ভুলগুলো করেছে, রাষ্ট্রপতি যদি একজন ভালো রাষ্ট্রপতি থাকতেন, তারা যদি কিছু সাহসী ভূমিকা রাখতেন, হয় কি রাষ্ট্রপতি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে কোনো পরামর্শ দিতে পারেন না, কিন্তু ব্যাকডোরে তো আলোচনা চলে, যেহেতু তারা একই দল থেকে এসেছেন। তো সেই জায়গায় যদি শেখ হাসিনার সময় যারা রাষ্ট্রপতি ছিল তারা যদি আরেকটু সক্রিয় থাকতেন, শক্তিশালী ভূমিকা রাখতেন, তাহলে হয়তো বা পরিস্থিতির এতটা অবনতি হতো না। সেই জায়গায় আমি মনে করি যে একজন ভালো স্বচ্ছ এখন আপনি বলতে পারেন জিল্লুর রহমানও তো রাজনীতিবিদ ছিলেন, বা আরেকজন ছিলেন কিশোরগঞ্জের আব্দুল হামিদ, ওনারাও তো রাজনীতিবিদ ছিলেন। আমি যেটা বললাম যে উনি দলের মতের বাইরে ঊর্ধ্বে উঠে ওনাকে আরেকটু স্বচ্ছ হতে হবে, ওনাকে আরেকটু সবার হয়ে যেতে হবে, যে না আমি সুনির্দিষ্ট একটা দল থেকে আসলেও আমাকে এখন সবার হয়ে আচরণ করতে হবে। সেইটা যদি উনি করতে পারেন, অনেক সময় রাষ্ট্রপতি কিন্তু ত্রাতা বা রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে পারে, এবং আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শক্তভাবে সেই ভূমিকা পালন করতে সক্ষম হবেন। নিশ্চয়ই তাই। আমরা আরেকটু আলোচনা করব, তবে যেহেতু ভোট গ্রহণের একদম শেষ সময় চলছে, দর্শকদের কিছু আপডেট জানিয়ে আসি। দর্শক, আপনারা জানেন 23তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে, ভোট গ্রহণের সময় প্রায় শেষের দিকে। একটু দেখে আসতে চাই কি আপডেট আছে। সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য।
সবুজ, আর খুব বেশি সময় নেই, 20 মিনিটের মতো সময় আছে ভোট গ্রহণ শেষ হওয়ার জন্য। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত যতজন সদস্য আছেন সবাই ভোট প্রদান করেছেন কিনা সেটি কোনো নিশ্চিত তথ্য আছে কিনা? দৃষ্টি মূলত সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে আমরা যেটি দেখেছি যে ভোট গ্রহণ যখন শুরু হয় 2টার পর থেকেই মূলত যারা সংসদ সদস্য রয়েছেন, সরকার দলীয় এবং বিরোধী দল উভয় দলের সংসদ সদস্যরাই কিন্তু উৎসবমুখর পরিবেশে আজকের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, 35 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং যদিও এই ভোটের যে সমীকরণটা, সেই সমীকরণটা আগে থেকেই জানা ছিল, তারপরেও উৎসবমুখর একটা পরিবেশ আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি। এবং এখন প্রায় শেষ সময় এবং বেশিরভাগ যারা সংসদ সদস্য, যারা ভোটার, তারা ভোট যেতে দেখেছি। 2-1 জনের বিষয়ে যেটি আমরা শুনছি, বিশেষ করে স্বতন্ত্র যিনি সংসদ সদস্য রুমিন ফারহানা, তাকে এখন পর্যন্ত দেখা যায়নি। এবং এর পাশাপাশি জামায়াতের একজন সদস্য গাজী, যিনি সাতক্ষীরার একজন সংসদ সদস্য, তিনিও আসলে এসছেন কিনা সেটির বিষয়ে আসলে আমাদের গণমাধ্যমের চোখে পড়েনি। এরকম 2-1 জন হয়তো আছে। মির্জা আব্বাস, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য, তিনি যেহেতু অসুস্থ দেশের বাইরে রয়েছেন। এরকম 2-1 জন বাদ দিয়ে বেশিরভাগ সংসদ সদস্য বা বেশিরভাগ ভোটারই এর মধ্যেই, যেহেতু একেবারে শুরুর দিকেই বেশিরভাগ সংসদ সদস্য এখানে এসে উপস্থিত হয়েছিলেন, সেক্ষেত্রে এখন ধরে নেওয়া যায় যে ভোট গ্রহণ হয়তো 5টা পর্যন্ত ভোট গ্রহণ আনুষ্ঠানিকতা যেটি রয়েছে, 5টা পর্যন্ত ভোট গ্রহণের জন্য অপেক্ষা করবে। কিন্তু দেখা গেছে, আমরা যতটুকু জানতে পারছি, দেখছি, এখন পর্যন্ত বেশিরভাগ সংসদ সদস্যই আসলে যারা ভোট দেওয়ার তারা দিয়ে ফেলেছেন। এখন শুধু যেটি সময়ের যে শেষ হওয়ার জন্য অপেক্ষা, এরপরে মূলত ভোটের যে গণনা, সেই গণনাটি শুরু হবে। দৃষ্টি। ধন্যবাদ সবুজ। নিশ্চয়ই ভোট গণনা শুরু হলে আবারও আপনার মাধ্যমে দর্শকদের আপডেট জানিয়ে দিব। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা, যার ফলে স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে বলে অভিমত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত কেপ স্টোন কোর্স 2026 এর সমাপনীতে সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এমনটা জানিয়েছেন। রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চলে বিরোধ এবং জ্বালানি সংকট সমাধানে এই কোর্সে অংশগ্রহণকারীরা ভূমিকা রাখবেন বলেই প্রত্যাশা সেনাপ্রধানের। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনী অনুষ্ঠান। কোর্সে অংশগ্রহণ করেন 37 জন ফেলো, যাদের মধ্যে সংসদ সদস্য, সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেনাপ্রধান জানান, পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এতে স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকট সমাধানে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের ভূমিকা রাখার তাগিদ দেন সেনাপ্রধান। All along border, we have some problem with our neighbors. Chittagong prefects issue, the insurgency issue, energy crisis থেকে শুরু করে, you could enrich some of the knowledges of all this, and I'm sure that it's going to immensely benefit you in your own fields of expertise, এবং you can contribute significantly in resolving this issue. কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তার উন্নয়নে ভূমিকা রাখবে কোর্সটি, বললেন ফেলোরা। সিকিউরিটি থ্রু নলেজ, জানার মাধ্যমেই, জ্ঞানের মাধ্যমেই নিরাপত্তা আসবে, যেটা আমাদের ক্যাপস্টোন কোর্সে মিড টু হায়ার লেভেল, যে টপ লেভেল যে হায়ারার্কি আছে,
তারা সবাই মিলে এই ক্যাপস্টোন কোর্স এবং এ ধরনের কোর্সের মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা আরও স্ট্রং হবে। দেশের উন্নয়নে এবং দেশের নিরাপত্তাতে আমরা কি উদ্যোগ নিতে পারি সেটাই আমাদের এই পারসেপশনটা ক্লিয়ার হয়েছে। আমরা চেষ্টা করব যে সরকারকে বলবো যে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনকে আরও শক্তিশালী করা। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনডিসির অনুষদবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্বামীর মরদেহ দেখতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান, পরে প্রিজন ভ্যানে ঢাকার কলাবাগানের বাসায় আসেন। গতকাল প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার মেয়ে টনি দীপাবলি, আর এর পরিপ্রেক্ষিতেই 12 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয় সাবেক শিক্ষামন্ত্রীকে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই প্যারোলের সময়সীমা। এরপর তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। গুলশানের আজাদ মসজিদে ডাক্তার দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা হবে। দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বনানী কবরস্থানে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বয়স হয়েছিল 76 বছর। আরও একবার আমরা স্টুডিওতে আমাদের আগত অতিথি মারুফ মল্লিকের সাথে যুক্ত হচ্ছি। আপনারা শুনছিলেন, আমরা এর আগেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনই তো মূল প্রসঙ্গ। একটি বিষয় নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছিল যে এই রাষ্ট্রপতি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেও বিরোধী দলীয় প্রার্থী দেয়া হলো এবং অন্য অংশীজনদের যে অবস্থান এবং পুরো এই কৌশলটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ভালো, গণতন্ত্রের জন্য ইতিবাচকভাবেই দেখছি। ধরেন আজকে এই যে নির্বাচন হচ্ছে, সেখানে অল পার্লামেন্ট মেম্বার্সরা গিয়েছেন, কথা বলছেন, ইন্টারাকশন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে তর্ক বিতর্ক হবেই, কিন্তু এরকম উপলক্ষে যখন তারা সামনাসামনি কথা বলবেন, বোঝাপড়ার চেষ্টা করবেন, এই যে দূরত্বটা তৈরি হয় রাজনীতিতে, সেটা কমে আসবে। মানে আপনার রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে অবশ্যই, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। কোনো দল যদি বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, ধারণা ভুল। যে দুইজনের দল তারাও কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে, জোট করে, এলাই করে। এই যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, সেটা হলো, কিন্তু সেটা যেন শত্রুতায় পরিণত না হয়। এটা বন্ধ করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন অকেশনে, মানে ওই ঘরোয়া আড্ডা বা বৈঠক না, এই ধরনের সাংবিধানিক বা রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন প্রোগ্রামে বা অনুষ্ঠানে তাদের যোগাযোগ হবে, কথাবার্তা হবে। হয় কি, আমরা কিন্তু ধরেন আপনি গণমাধ্যমে কাজ করেন, আমিও দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছি, আমরা কিন্তু হরহামেশা রাজনৈতিক প্রোগ্রামে যাই, কিন্তু এর বাইরে কিছু কিছু দিবস আছে না, জাতীয় দিবস, সশস্ত্র বাহিনী দিবস, ওই প্রোগ্রামগুলিতে যখন যান তখন কিন্তু ওখানে পেশাদারিত্বের বাইরেও রাষ্ট্রীয় আয়োজনে কিন্তু কথাবার্তা হয়, যোগাযোগ হয়, সোর্স ডেভেলপ হয়, সম্পর্কের উন্নয়ন হয়। তো এই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে এটা খুব ভালো মনে হচ্ছে, আজকে খুব ইতিবাচকভাবে আমি দেখছি। আমরা দেখছিলাম যখন ভোট গ্রহণ শুরু হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোট দেওয়ার পরে জামায়াতের আমির তার সাথে করমর্দন করলেন এবং বিরোধী দলে যারা আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। একটি সৌহার্দ্যময় যেই পরিবেশ, সেখানেই ভোট গ্রহণ চলছে। এটি সাম্প্রতিকতার যে একটি বার্তা, সেটিও বটে। আমরা একটি বিষয়ে একটু জানতে চাই, একজন নতুন অভিভাবক পাচ্ছে দেশ, অনেক সাধারণ মানুষের সাথে আপনার ওঠা বসা, শুনেছেন তাদের কি প্রত্যাশা। এই নতুন অভিভাবকের কাছে সাধারণের সবচেয়ে বড় প্রত্যাশা কি হতে পারে? সবচেয়ে জনগণের যে প্রত্যাশা, জনগণ, আমি রাষ্ট্রটাকে এইভাবে বিবেচনা করি, রাষ্ট্র আসলে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে, সে ডেলিভারি দিবে। রাষ্ট্র কিন্তু আসলে একটা জনগণের প্রত্যাশার একটা রূপ, যেই জায়গায় কিছু লোক যায় দায়িত্বটা পালন করতে, রাষ্ট্র জনগণকে যে সেবাটা দিবে, সার্ভিসটা দিবে, সেটা যেন নিশ্চিত করে। জনগণের প্রত্যাশা যে আমরা যেই একটা আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করি, রাষ্ট্রের নাগরিক হিসাবে যেটা আমার পাওনা, শিক্ষাক্ষেত্রে বলেন, হেলথ সেক্টরে বলেন, জাস্টিস বলেন, আপনার সার্বিক যে একটা সেবা রাষ্ট্র থেকে পাওয়া, যে রাষ্ট্রটাকে যেন আপনি বা আমরা সবাই আমার মনে করি, এই রাষ্ট্রের সঙ্গে আমার যেন কোনো দূরত্ব না থাকে, নৈকট্য আমরা যেটা কথা বলছিলাম, সেইটা যেন তৈরি হয়। সেটার জন্য রাষ্ট্রপতির কাছে আমি পড়াই একটা জায়গায়, ওখানে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, বা আরও যারা আমাদের সঙ্গে মানুষজনের সঙ্গে কথাবার্তা হয়, সবাই কিন্তু চাইছেন যে উনি দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে উনি রাষ্ট্রের যে দায়িত্বটা সেটা পালন করার চেষ্টা করবেন। তার যতই সাংবিধানিক সীমাবদ্ধতা থাক বা যতটুকুই ক্ষমতা থাক, উনি যখন রাষ্ট্রের মানুষের জন্য ভালো কিছু করবেন বা করার উদ্যোগ গ্রহণ করবেন,
সেটা আসলে সংবিধান বা আইন দিয়ে খুব বেশি আটকে রাখা যাবে না। তো জনগণের প্রত্যাশা যে নতুন দিনের রাজনীতি, অতীতে আমাদের যা হয়েছে সেটা হয়ে গিয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর উপর মানুষজন আস্থা স্থাপন করতে চায়। যে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের, আমরা যতই বলি, একটা কিন্তু অবস্থা আমাদের দেশে আছে, সাধারণ মানুষজন মনে করে যে ক্ষমতার পালাবদল হয়। এই জিনিসটা যেন না হয়, যে ক্ষমতার পালাবদলের পরে যারা নতুন করে ক্ষমতায় আসবেন তারা জাস্ট ক্ষমতায় যাচ্ছেন না, কিছু করার জন্য যাচ্ছেন। তার কিছু লক্ষণ নমুনা আমরা দেখেছি ইতোমধ্যে এই সরকার করার চেষ্টা করছে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী কিন্তু একদম সাধারণের মতো চলাফেরা করেন, উনি প্রটোকল কমিয়েছেন, রাস্তায় যখন লাল বাতি জ্বলে 8-10 জন মানুষের সঙ্গে উনিও লাল বাতি, ট্রাফিক সিগন্যালে উনি দাঁড়িয়ে থাকেন। বেশ এরকম যে আগে দেখতাম যে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বের হন রাস্তাঘাটে যানজট তৈরি হয়ে যায়, এরকমটা হচ্ছে না। কিছু আচার আচরণের মাধ্যমে ওনারা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আর বাকি যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে, আমাদের এনার্জি, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আসলে ধীরে ধীরে হবে এবং রাষ্ট্রপতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশা করি এবং সাধারণ মানুষের এটাই প্রত্যাশা। একটা সবশেষ প্রশ্ন যেটি জানতে চাই, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পরিবর্তনের একটি প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটিকে আন্তর্জাতিক সংস্থা বলেন কিংবা উন্নয়ন সহযোগী যারা আছেন তারা কিভাবে পর্যবেক্ষণ করছে, একটু সংক্ষেপে জানাবেন আমাদের। না, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তারা তো আসলে একটা দেশে কি পরিমাণ উন্নয়ন সহযোগিতা করবে সেইটা নির্ভর করে ওই দেশটা গণতান্ত্রিক কিনা। কারণ অগণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু তারা খুব বেশি সহায়তা বা খুব বেশি ইন্টারভেন করতে চায় না। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই রাষ্ট্রপতির পরিবর্তন তো গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে, রীতিমতো ভোটাভুটি হয়ে আমাদের রাষ্ট্রপতি পরিবর্তন হলো। তো সেই জায়গায় আমাদের রাষ্ট্র সম্পর্কে উন্নয়ন সহযোগী যারা আছেন বা আন্তর্জাতিক আমাদের বন্ধু যারা আছেন তাদের কাছে এক ধরনের ইতিবাচক ধারণাই তৈরি করবে যে না, বাংলাদেশের যে গণতন্ত্র নিয়ে যে নানা ধরনের কথাবার্তা প্রচলিত আছে, এইখান থেকে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ বের হয়ে আসার চেষ্টা করছে, তার কিছু প্রতিফলন রাষ্ট্রীয় আচরণে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি মনে করি তারা ইতিবাচকভাবেই নেবেন এবং সম্পর্ক উত্তর বৃদ্ধি পাবে। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ মারুফ মল্লিক, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার সাথে আলোচনা করে অনেক কিছু জানতেও পারলাম। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ। আর দর্শক, যমুনা নিউজের আয়োজন এ পর্যন্তই ছিল। আবারও ঠিক 5টায় ফিরছি, সাথেই থাকুন।